আসসালামু আলাইকুম। আজ ১৬ই ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার। আজ গৌরবান্বিত বিজয় দিবস। সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। হাদির খুনিদের রক্ষা করতে উল্টো চাল দিল ভারত। সিঙ্গাপুরে হাদির সর্বশেষ অবস্থা কি? তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অদ্ভুত ঘটনা। এবার বিস্তারিত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ঘাতক সীমান্ত পেরিয়ে ভারতের নিরাপদ আশ্রয়ে আছেন, এটা প্রায় নিশ্চিত। এছাড়া ভারতে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা ও কামাল এখনও অবস্থান করছেন। তবে ঢাকা থেকে দিল্লির উপর প্রতিনিয়ত চাপ বাড়ছে খুনিদের ফিরিয়ে দিতে। বিশেষ করে হাদি ইস্যুতে এই মুহূর্তে পুরো বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরকম পরিস্থিতিতে ভারতের সাউথ ব্লক বাংলাদেশের দাবিকে উড়িয়ে দিতে উল্টো নতুন অপপ্রচারে নেমেছে। কলকাতার এই সময় পত্রিকায় এ নিয়ে নতুন বয়ান হাজির করেছেন বিজেপি ঘনিষ্ঠ অনমিত্র চ্যাটার্জি। তিনি এই সময় পত্রিকায় লেখা কলামে জানান, আসামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদী সংগঠন আলফায়ের প্রধান পরেশ বড়ুয়া কি ঢাকায়? ভারতের বৈদেশিক গোয়েন্দা বিভাগের কাছে খবর এসেছে গত কয়েকদিন ধরেই বাংলাদেশে রয়েছে পরেশ। জামাতে ইসলামের অনুগত চূড়ান্ত ভারত বিদ্বেষী কয়েকজন প্রাক্তন সেনাকর্তার সঙ্গে তিনি আলোচনাও সেরেছেন। তবে পরেশের সাবেক সহচর আত্মসমর্পণকারী আলফা নেতা অনুপ চেটিয়া এই সময়কে বলেছেন, আমার ধারণা এটা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সাজানো কাহিনী। পরেশ বাংলাদেশে যাননি। পরেশের সাথে তার মাঝে মাঝেই ফোনে কথা হয় জানিয়ে অনুপের দাবি, উনি ঢাকায় গেলে ঠিকই খবর পেতাম। ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার কাছে অবশ্য খবর, বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কয়েকজন অফিসার দিন চারেক আগে আলফায়ের সর্বাধিনায়ক পরেশ বড়ুয়াকে বাংলাদেশে নিয়ে এসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এই খবরকে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তা বলেন, পরেশ বড়ুয়াকে আলোচনার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার অর্থ উত্তর পূর্বাংশকে ভারত থেকে বিচ্ছিন্ন করার বিষয়টি এখন আর শুধু হুমকির পর্যায়ে নেই, বাংলাদেশের শক্তিশালী একটি ভারত বিদ্বেষী অংশ তা বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছে। তার সংযোজন, পরেশ কেবলমাত্র আলফার সর্বাধিনায়ক নন, উত্তর পূর্বের প্রতিটি রাজ্যের সন্ত্রাসবাদী সংগঠনগুলির প্রশিক্ষণ ও সমন্বয়কের দায়িত্ব পালন করে এসেছেন। সুতরাং শিলিগুড়ি করিডোর পেরিয়ে সেভেন সিস্টার্স নামে উত্তর পূর্ব ভারতের যে 7টি রাজ্যকে ভারত থেকে আলাদা করার হুমকি বাংলাদেশের কিছু প্রাক্তন সেনাকর্তা এবং ইসলামী জঙ্গি সংগঠনগুলি দিচ্ছে, তা বাস্তবায়ন করার উপযুক্ত লোক হতে পারেন পরেশ বড়ুয়াই। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট বা আসাম বা আলফায়ের অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতা ভারত সরকারের কাছে অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরলেও পরেশ স্বাধীন আসামের দায়িত্বে সশস্ত্র আন্দোলনের পথ ছাড়তে রাজি হননি। মিয়ানমারের চীন রাজ্যে এখনও নবাগত তরুণদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে তার নতুন সংগঠন আলফা। পরেশ নিজে থাকেন মিয়ানমার সীমান্তে চীনের উইনানের একটি আধা শহরে। ভারতীয় গোয়েন্দারা জেনেছেন, দিন চারেক আগে টেকনাফ দিয়ে পরেশকে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে চট্টগ্রামে নিয়ে গিয়ে তাকে রাখা হয় ডিজিএফআই এর দপ্তরের অদূরে জিইসি মোড়ের হারবার ভিউ নামের একটি হোটেলে। রোববার তাকে ঢাকায় নিয়ে গিয়ে বনানীর 5 নম্বর রোডে ডিজিএফআই এর নজরবন্দি একটি নিরাপদ আশ্রয়ে তোলা হয়েছে। সেখানে যাদের সঙ্গে পরেশ দেখা করেছেন তাদের অন্যতম গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহিল আমান আজমি এবং মেজর জেনারেল রেজাকুল্লাহ হায়দার চৌধুরী। রেজাকুল্লাহ হায়দার চীন থেকে বাংলাদেশের মাধ্যমে আলফার জন্য অস্ত্র শস্ত্র আনার প্রধান কারিগর ছিলেন। চট্টগ্রামে শিল্প দপ্তরের জেটিতে 10 ট্রাক অস্ত্রশস্ত্র খালাসের মামলায় পরেশ বড়ুয়ার সঙ্গে এই রেজাকুল্লাহ হায়দারও আসামি ছিলেন। মোহাম্মদ ইউনুস সরকারের আমলে ওই মামলা থেকে তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গুয়াহাটিতে থাকা সাবেক আলফা নেতা অনুপ চেটিয়ার সঙ্গে এদিন ফোনে যোগাযোগ করা হলে তিনি পরেশের বাংলাদেশে যাওয়ার খবরকে বলেন অ্যাবসার্ড। তার যুক্তি, বাংলাদেশে শেখ হাসিনার আমলে একাধিক মামলায় প্রাণদণ্ড হয়েছে আলফায়ের এই সর্বাধিনায়কের, যা কার্যকর হয়নি। এই অবস্থায় ঝুঁকি নিয়ে পরেশ বাংলাদেশ যাবেন না। তিনি বলেন, পরেশ যথেষ্টই বুদ্ধিমান। এই পরিস্থিতিতে ঢাকায় যাওয়া মানে নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নেয়া। এখন যদি আমাকে বাংলাদেশে যেতে বলা হয়, এমন পরিস্থিতিতে কি আমি যাব? পাসপোর্টে অনিয়মের মামলায় দীর্ঘদিন বাংলাদেশের জেলে কাটানো অনুপের কথায় আমার ধারণা এই সবই ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির সাজানো কাহিনী।
ওর সঙ্গে আমার প্রায়ই কথা হয়। পরেশ বাংলাদেশে গেলে জানতে পারতাম। কথা যখন হয়, পরেশকে কখনো সশস্ত্র আন্দোলনের পথে থেকে সরে আসার পরামর্শ দেননি? এই প্রশ্নের জবাবে অনুপ চেটিয়া বলেন, নিশ্চয়ই দিয়েছি, কিন্তু পরেশ মনে করছেন তার বিপ্লবের পথই সঠিক। উনি একজন ম্যাচিওর্ড মানুষ, আমি তো জোর করতে পারি না। বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিয়েছেন তার বড় ভাই ওমর ফারুক। সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের বরাত দিয়ে ওমর ফারুক জানান, হাদীর শ্বাস প্রশ্বাস ও হার্টবিট এখন স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় তার হৃৎপিণ্ডের কার্যক্ষমতাও বেড়েছে। বর্তমানে হাদীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরে নেয়ার সময় ওসমান হাদীর শ্বাস প্রশ্বাস ও হার্টবিট বেড়ে যাওয়ায় তার স্বাস্থ্যের অবনতি ঘটে। ফলে বিমানবন্দর থেকে তাকে অতি দ্রুত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়। ওমর ফারুক জানান, চিকিৎসকরা তাকে স্যালাইনের মাধ্যমে বেশ কিছু ওষুধ পুশ করেন এবং তাকে 2 ঘন্টা পর্যবেক্ষণে রাখেন। এরপর হাদী চিকিৎসায় সাড়া দেয়া শুরু করেন। তার শ্বাস প্রশ্বাস ও হার্টবিট স্বাভাবিক হয়ে আসে এবং তার হৃৎপিণ্ড আগের চেয়ে বেশি কাজ করা শুরু করে। তিনি আরও জানান, ওসমান হাদীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হলে তার জন্য অতি প্রয়োজনীয় সব স্বাস্থ্যগত পরীক্ষা সোমবার দিবাগত রাতেই সম্পন্ন করা হয়। তাকে বিশেষায়িত আইসিইউতে রাখা হয়েছে। সোমবার রাত থেকে আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। এর আগে ওসমান হাদীকে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫০ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১.৫ যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে প্রত্যাবর্তনের খবরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এই আনন্দের জোয়ার ছড়িয়ে পড়েছে লন্ডন সহ প্রবাসী বিএনপি নেতাকর্মীদের মধ্যেও। অনেকেই প্রিয় নেতার সঙ্গে একই দিনে দেশে ফেরার পরিকল্পনা করায় ঢাকা লন্ডন রুটে বিমানের টিকিট সংকট তৈরি হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট অনুযায়ী ২৪ ও ২৫ ডিসেম্বর ঢাকাগামী ফ্লাইটগুলোর সব শ্রেণীর টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তারেক রহমান ২৪ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং ২৫ ডিসেম্বর দেশে পৌঁছানোর কথা রয়েছে। সূত্র আরও জানিয়েছে, ২৪ ডিসেম্বর বিকেলে তারেক রহমান লন্ডন ত্যাগ করবেন। সেদিন বাংলাদেশ বিমানের ড্রিম লাইনার উড়োজাহাজে ফ্লাইটটি পরিচালিত হবে। ফ্লাইটটিতে ইকোনমি ক্লাসের ২৪৭টি, বিজনেস ক্লাসের ৩০টি এবং প্রিমিয়াম ইকোনমির ২১টি আসন রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব আসনের টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এই ঘটনায় অনেকে বলেছেন, অবশ্যই এটা ভিন্ন রকম অদ্ভুত ঘটনা। বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে বিজয় দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে সর্বাধিক প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করেছে বাংলাদেশ। এতে ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে স্কাই ড্রাইভিং করেন। ১৬ ডিসেম্বর বেলা ১২টার দিকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজয় দিবসের অনুষ্ঠানে এই প্যারাশুটিং করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। টিম বাংলাদেশের ৫৪ জন প্যারাট্রুপারের এই পতাকাবাহী স্কাই ড্রাইভ প্রদর্শন বিশ্বের সর্ববৃহৎ পতাকা প্যারাশুটিং প্রদর্শনী। এটি একটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। ১২,০০০ উচ্চতা থেকে এই ফ্রি ফল জাম্পে অংশ নেয়া এই ৫৪ জন হলেন সেনাবাহিনীর ৪৬, নৌবাহিনীর ৫, বিমান বাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। ৪৯ থেকে ৫৪ নম্বরধারী ফ্রি ফল জাম্পায়াররা সুদানে নিহত ৬ জন শান্তিরক্ষীদের নাম বুকে ধারণ করেন। এই ফ্রি ফল জাম্পের সার্বিক তত্ত্বাবধায়ন এবং ড্রোপ জোন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান। পরিবারের নিরাপত্তার কথা ভেবে নারায়ণগঞ্জ ৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ। ১৬ ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় তার আকস্মিক সিদ্ধান্তে উপস্থিত সাংবাদিক ও অনুসারীদের মধ্যে বিস্ময় দেখা যায়। মাসুদুজ্জামান মাসুদ বলেন, পারিবারিক কারণসহ নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় আমাকে এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করেছে।
সব কথা প্রকাশ্যে বলা সম্ভব নয়। আমি আমার নেতাকর্মী এবং বন্দর উপজেলার বাসিন্দাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তিনি আরও বলেন, এ আসনে যিনি নির্বাচন করবেন তার প্রতি আমার সমর্থন থাকবে। সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার সিদ্ধান্তের পেছনে ব্যক্তিগত বিষয় জড়িত। তিনি বলেন, আমার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। পরিবারের সঙ্গে এ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পেছনে সরকারের নিরাপত্তা ব্যর্থতা বা দলীয় মনোনয়ন পরিবর্তনের কোনো কারণ নেই বলেও স্পষ্ট দাবি করেন বিএনপি মনোনীত এই প্রার্থী। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আমরা মানচিত্র পেয়েছি, পতাকা পেয়েছি, নামকা ওয়াস্তে স্বাধীনতা পেয়েছি, কিন্তু সার্বভৌমত্ব পাই নাই। পাকিস্তান বাহিনীকে পরাজিত করে হিন্দুস্তানের করদ রাজ্যে পরিণত হয়েছিলাম। মুজিব থেকে হাসিনা কোনো সরকার আমাদের হিন্দুস্তানের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে দেয় নাই। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে আমরা প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বাদ নিতে চাই। পাকিস্তানের বিরুদ্ধে বন্দুকযুদ্ধ হয়েছিল, হিন্দুস্তানের বিরুদ্ধে বুদ্ধির যুদ্ধ করতে হবে। পাকিস্তানের মতো এবার হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে। রাশেদ প্রধান বলেন, সীমান্তের ওপর থেকে গুলি আসলে পাল্টা গুলি ছুটতে হবে। ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। ভূমি দখল ও অবৈধ পুশিন রুখে দিতে হবে। খুনি হাসিনাকে ফেরত আনতে দেশি ও বিদেশি চাপ প্রয়োগ করতে হবে। ভারতীয় অশ্লীল সংস্কৃতি, বিনোদন ও চিকিৎসা ত্যাগ করতে হবে। ভারতীয় পণ্য বয়কট করতে হবে। দেশে বসবাসরত ভারতীয় দালালদের চিহ্নিত করতে হবে। ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনকে কবর দিতে হবে। আজ ১৬ ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এসব কথা বলেন। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে একটি পোস্ট দিয়েছেন। তিনি এটাকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেছেন। এর কোথাও বাংলাদেশের নাম উল্লেখ নেই। অথচ ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে টানা ৯ মাসের যুদ্ধে স্বাধীন হয় বাংলাদেশ। যুদ্ধের শেষের দিকে সামরিক সহায়তা দেয় ভারত। এ নিয়ে নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন, বিজয় দিবসে আমরা স্মরণ করি সেই বীর সেনানীদের, যাদের সাহস, ত্যাগ ও আত্মবলিদানের মধ্য দিয়ে ১৯৭১ সালে ভারত এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। তাদের অচল সংকল্প ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং ইতিহাসে গৌরবের এক অমর অধ্যায় রচনা করেছে। এই দিনটি তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধার্ঘ্য এবং তাদের অতুলনীয় সাহসিকতাকে স্মরণ করিয়ে দেয়। সেই বীরত্ব আজও প্রজন্মের পর প্রজন্ম ভারতবাসীকে অনুপ্রাণিত করে চলেছে। বিস্ময়ের বিষয় হলো, ৯ মাসের যুদ্ধে যে বাংলাদেশ স্বাধীন হলো, তিনি একটিবারও তার নাম উল্লেখ করেননি। এই যুদ্ধে বাংলাদেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানিরা, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, বিপুল সংখ্যক মানুষ দেশ ছাড়া হন। বাংলার মুক্তিযোদ্ধারা প্রাণপণ যুদ্ধ করেন, তাদের সেই আত্ম উৎসর্গকে মোদির এক্স পোস্টে মোটেও উল্লেখ করা হয়নি। এবার খুব জরুরি ১ মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি ১ মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্টের ফাঁদ দেখা যাচ্ছে। এই ফাঁদটি কেমন? কেউ একজন বিশ্লেষক সেজে তিনি একটি পণ্য বা একটি বিষয় সম্পর্কে আপনাদেরকে নেতিবাচক ধারণা দিচ্ছেন অথবা ইতিবাচক ধারণা দিচ্ছেন। তার নেতিবাচক ধারণার কারণে দীর্ঘদিনের আপনার বিশ্বস্ত কোনো বিষয় থেকে বিশ্বাস উঠে যেতে পারে, অথবা তার ইতিবাচক ধারণার কারণে আপনি কোনো পণ্য কিনতে পারেন অথবা অন্য কোনো বিষয়ে জড়িয়ে যেতে পারেন। এইসব নেতিবাচক বা ইতিবাচক মতামতের পরিপ্রেক্ষিতে আপনি কি ভুল পথে পা দিচ্ছেন কিনা একবারও ভেবেছেন? এটাই হচ্ছে কন্টেন্ট ফাঁদ। সুতরাং এইসব কন্টেন্টকে আপনি বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করুন। কাউকে ভালোবাসেন বা কারো কন্টেন্ট দেখে আপনি ভক্ত হয়েছেন, তার মানে এই নয় তিনি যা বলবেন তাই সত্য বলছেন। আপনার সামনে সুযোগ রয়েছে যাচাই বাছাইয়ের। আসুন সবাই ভালো থাকি, অন্যকেও ভালো রাখি। এবার দেশের বাইরের খবর। সরকারি এক অনুষ্ঠানে সার্টিফিকেট নিতে আসা এক মুসলিম নারীর হিজাব টান দিয়ে খুলে ফেলেছেন ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।
পাটনায় এ কাণ্ড ঘটিয়েছেন তিনি। এ ঘটনায় ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ৭৪ বছর বয়সী জেডিইউ প্রধান নীতিশ কুমার এক সরকারি অনুষ্ঠানে এক আয়ুষ চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন। সে সময় তিনি ওই নারী চিকিৎসককে ইশারায় হিজাব সরাতে বলেন। নারী চিকিৎসক কিছু বোঝার আগেই নীতিশ নিজেই হাত বাড়িয়ে তার হিজাব খুলে দেন, যাতে তার মুখ ও থুতনি দৃশ্যমান হয়ে পড়ে। ভিডিওতে পেছনে উপস্থিত কয়েকজনকে হাসতে দেখা যায়। একই সঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও নীতিশকে থামানোর চেষ্টা করতে দেখা যায়। সরকারি অনুষ্ঠানে নারী চিকিৎসকের মুখ থেকে হিজাব টেনে খোলার ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রীর মানসিক অবস্থা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। এ ঘটনাকে জঘন্য হিসেবে অভিহিত করে কংগ্রেস তার পদত্যাগের দাবি করেছে। হিন্দুত্ববাদী বিজেপির সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী হওয়া নীতিশের কড়া সমালোচনা করে বিরোধী দল আরজেডি এক বিবৃতিতে বলেছে, পর্দা করা মুসলিম নারীরা হিজাব খুলে ফেলে। জেডিও এবং বিজেপি নারীকে শক্তিশালীকরণের নামে কি রাজনীতি করছে সেটি প্রকাশ করে দিয়েছে। কংগ্রেসও মুখ্যমন্ত্রীর এই আচরণকে লজ্জাজনক ও ঘৃণ্য বলে নিন্দা করেছে। দলের এক্স হ্যান্ডেলে লেখা হয়, একজন নারী চিকিৎসক নিয়োগপত্র নিতে এসেছিলেন আর নীতিশ কুমার তার হিজাব টেনে নামালেন। বিহারের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি প্রকাশ্যে এমন ঘৃণ্য আচরণ করছেন। ভাবুন তো, রাজ্যের নারীরা কতটা নিরাপদ? এই জঘন্য আচরণের জন্য নীতিশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প। changeTV.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।